সাপে কামড়ালে কিন্তু কখনোই ওঝা বা গুণীর কাছে যাওয়া উচিত নয়, কারণ ওঝার কাছে যাওয়া মানে ওই পেশেন্ট কিন্তু একদিন বোঝা হয়ে যাবে। বোঝা মানে মারা যাবে এবং ঘাড়ে চড়ে বসবে, মানে তাকে বয়ে নিয়ে যেতে হবে পোড়ানোর জন্য। এই জন্য সাপে যদি কামড়ায় তাহলে সঙ্গে সঙ্গে মহকুমা হাসপাতাল এবং সেখানে গিয়ে অবশ্যই এভিএস নিতে হবে, অ্যান্টিভেনাম সিরাম নিতে হবে যদি পেশেন্টকে বাঁচাতে হয়, এবং খুব শীঘ্রই। সায়েন্টিস্ট এডওয়ার্ড জেনার সর্বপ্রথম গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন। আর যেহেতু বিজ্ঞানী এডওয়ার্ড জেনার গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন, এই জন্য আমরা এডওয়ার্ড জেনারকে ইমিউনোলজি বা অনাক্রম্যবিদ্যার জনক বলে থাকি। যেটা মোস্ট হাইলাইটেড পার্ট সেটি হচ্ছে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি। আমাদেরকে প্রথমে অ্যান্টিজেন সম্বন্ধে জানতে হবে। স্যার, হোয়াট ইজ অ্যান্টিজেন? গুড ইভিনিং টু অল, প্রত্যেককে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো। পুজো প্রত্যেকের ভালো কেটেছে, তবে আর সময় নেই আমাদের হাতে, মাত্র 4 মাসের অপেক্ষা, এবং তার সামনেই ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস 12-এর 4th সেমিস্টারের পরীক্ষা। তাই একদমই দেরি নেই, আর তোমরা চাইলেও কিন্তু আর লেট করতে পারবে না, কারণ আর হাতে সময় নেই আমাদের। মাত্র এইটুকু সময়ের মধ্যে আমাদেরকে এত বড় সিলেবাস কমপ্লিট করতে হবে, অত্যন্ত কষ্টকর, তবে সম্ভবপর হতেই হবে। না হলে সিলেবাস যদি না শেষ হয় তাহলে ভালো রেজাল্ট আসবে না। তাই সিলেবাসকে প্রপারলি কমপ্লিট করতে হবে, আর তার জন্য আমি সবসময় তোমাদের সাথে থাকবো, কথা দিয়েছি, অবশ্যই থাকবো। দেখো, আজকে আমি যে টপিক নিয়ে আসবো বলেছিলাম তোমাদেরকে অলরেডি জানিয়েছি আমি চ্যানেলের তরফ থেকে। স্বাস্থ্য রোগ এই অধ্যায়কে নিয়ে আজকে আমাদের পড়াশুনো। ক্লাস 12-এর 4th সেমিস্টারের প্রথম অধ্যায় হেলথ অ্যান্ড ডিজিজ বা স্বাস্থ্য রোগ এর আমরা ফার্স্ট টপিক নিয়ে আলোচনা করব, এবং সেটা হচ্ছে ইমিউনোলজি বা অনাক্রম্যতা। আজকে আমরা ইমিউনোলজির উপরে একটা পার্টকে শেয়ার করছি, আর ইমিউনোলজির আরও একটা পার্ট আমরা নেক্সট কোনো ক্লাসে শেয়ার করব, ঠিক আছে? তো আজকে ইমিউনোলজির ফার্স্ট পার্টকে শেয়ার করছি। অবশ্যই ভিডিওর একদম প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখবে, ভালো করে বুঝে নিও। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে যাওয়া যাক আমাদের ফার্স্ট স্লাইডে, যেখানে আমরা জানব অনাক্রম্যতা সম্বন্ধে ইন্ট্রোডাক্টরি কিছু পার্টকে। চলো, দেখো, সাধারণত আমরা যে পরিবেশে বসবাস করি ওই পরিবেশটি আমাদের জন্য যদি প্রতিকূল হয়, তাহলে সেই প্রতিকূল পরিবেশে আমাদেরকে সর্বদা খাপ খাইয়ে মানিয়ে নিতে হয়। আর প্রতিকূল পরিবেশে যদি খাপ খাইয়ে মানিয়ে নিতে হয়, তাহলে আমাদের শরীরের মধ্যে কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, মানে যেটাকে আমরা অ্যাডাপটিভ ক্যারেক্টার বলতে পারি। তো কিছু অ্যাডাপ্টেশনের প্রয়োজনীয়তা রয়েছে, যে অ্যাডাপ্টেশনের জন্য আমরা খুব সহজে কোনো প্রতিকূল পরিবেশে সহজে আমরা খাপ খাইয়ে নিতে বা মানিয়ে নিতে পারি। এখন কোশ্চেন আসবে আমাদের মধ্যে এটাই, যে এমন কি বৈশিষ্ট্য রয়েছে আমাদের মধ্যে যার জন্য বাহ্যিক প্রতিকূল পরিবেশ, যেখান থেকে জীবাণু শরীরের মধ্যে ঢোকার চান্স অনেকটা বেশি, সেই পরিবেশে আমরা সহজে মানিয়ে নিতে পারছি। কারণ আমাদের শরীরের মধ্যে এমন কিছু ফাইটিং সেল রয়েছে যারা সহজে ফাইট করতে পারে, যারা ফোর্সের মতো কাজ করে। অনেকটা আমাদের দেশের বর্ডারে যেমন বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বা সিআরপিএফ, এই সমস্ত জওয়ানরা থাকে যারা আমাদের দেশকে রক্ষা করে বাইরের সমস্ত জঙ্গিদের হাত থেকে, আর্মিরা থাকেন। ঠিক একই রকমভাবে আমাদের শরীরের মধ্যেও ওই রকম কিছু কোষ অবস্থান করে যারা ফোর্সের ন্যায় কাজ করে, এবং আমাদের শরীরকে বাহ্যিক বিজাতীয় বস্তুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সহযোগিতা করে, অর্থাৎ প্রতিরোধী করতে সহযোগিতা করে। আমরা সেই বিশেষ ব্যবস্থাপনাকে অনাক্রম্যতা বলে থাকি। আর বিজ্ঞানের যে শাখায় আমরা এই অনাক্রম্যতাকে নিয়ে আলোচনা করি তাকে আমরা ইমিউনোলজি বা অনাক্রম্য বিদ্যা বলি। আশা করি বুঝতে পেরেছ। তো এই অনাক্রম্য বিদ্যা নিয়ে স্টাডি করি আমরা, এবং এই অনাক্রম্য বিদ্যার জনক হলেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। সায়েন্টিস্ট এডওয়ার্ড জেনার সর্বপ্রথম গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন। আর যেহেতু বিজ্ঞানী এডওয়ার্ড জেনার গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন, এই জন্য আমরা এডওয়ার্ড জেনারকে ইমিউনোলজি বা অনাক্রম্য বিদ্যার জনক বলে থাকি, ঠিক আছে? তো আমরা ইন্ট্রোডাকশনটাকে শেয়ার করেছি, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। অনাক্রম্যতা এই টপিকে আমাদের যেটা মোস্ট হাইলাইটেড পার্ট সেটি হচ্ছে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি। আমাদেরকে প্রথমে অ্যান্টিজেন সম্বন্ধে জানতে হবে। স্যার, হোয়াট ইজ অ্যান্টিজেন? আমাদেরকে প্রথমে অ্যান্টিজেন সম্বন্ধে জানতে হবে যে অ্যান্টিজেন কী। দেখো, বাইরের পরিবেশ থেকে, অর্থাৎ বাহ্যিক এনভায়রনমেন্ট থেকে যে সমস্ত বিজাতীয় বস্তুসমূহ আমাদের দেহে প্রবেশ করলে আমাদের দেহে অনাক্রম্যতা উদ্রেক হয় বা অনাক্রম্যতা তৈরি হয়, শরীর অসুস্থতার দিকে যায়, আমরা অসুস্থ হয়ে পড়ি, সেই সমস্ত বিজাতীয় বস্তুকে আমরা কি বলতে পারি? অ্যান্টিজেন বলতে পারি। এই অ্যান্টিজেন সবসময় যে প্রোটিন হবে এমনটা নয়। অ্যান্টিজেন প্রোটিন হতে পারে, অ্যান্টিজেন পলিস্যাকারাইড হতে পারে, অ্যান্টিজেন নিউক্লিক অ্যাসিড হতে পারে, অর্থাৎ কোনো জীবের ডিএনএ আরএনএ হতে পারে, আবার লিপিডও হতে পারে। অন্যদিকে শরীরের মধ্যে অ্যান্টিজেন প্রবেশ করলে আমাদের শরীরে যে বিশেষ প্রোটিন উৎপন্ন হয়
যা আমাদের প্লাজমাতে অবস্থান করে, রক্তরসে অবস্থান করে, আমরা সেই বিশেষ প্রোটিন উপাদানকে অ্যান্টিবডি বলি, যা অ্যান্টিজেনকে প্রশমিত করে এবং ধ্বংস করে দেয়, যাতে আমাদের শরীর সহজে মোকাবিলা করতে পারে এবং বাইরের জীবাণুর হাত থেকে রক্ষা পেতে পারে। এই বিশেষ প্রোটিনকে আমরা কি বলি? অ্যান্টিবডি বলি, যা অ্যান্টিজেনের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। আর বাইরে থেকে যে বিজাতীয় বস্তু আমাদের শরীরে প্রবেশ করলে অ্যান্টিবডি তৈরি হয় বা অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হয়, সেই বিজাতীয় বস্তুকে আমরা কি বলি? অ্যান্টিজেন বলি। তাহলে অ্যান্টিজেন হচ্ছে নন সেলফ, মানে আমার নিজের নয়, কিন্তু অ্যান্টিবডি সেলফ, মানে আমার নিজের। নেক্সট ওয়ান আসছি আমরা ইমিউনোলজি। এটা নিয়ে তো আমরা একদম প্রথমেই কথা বলেছি যে বিজ্ঞানের যে শাখায় আমরা ইমিউনিটি বা অনাক্রম্যতাকে নিয়ে পড়াশোনা করি তাকে আমরা ইমিউনোলজি বলি। আর ইহার জনক হচ্ছেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করার মাধ্যমে তিনি কিন্তু ফাদার অফ ইমিউনোলজি বা অনাক্রম্যবিদ্যার জনক রূপে পরিগণিত হয়েছেন। এই স্লাইডে আমরা এতটাই ডিটেলসে বললাম, ঠিক আছে? যাচ্ছি আমরা পরবর্তী স্লাইডে। চলো নেক্সট স্লাইড দেখো। এখন আমরা জেনে নিব প্রপার ইমিউন সিস্টেমকে। হোয়াট ইজ ইমিউন সিস্টেম? দেখো, তোমরা প্রত্যেকে সিস্টেম বা তন্ত্র সম্বন্ধে অবগত। তন্ত্র কাকে বলে? অনেকগুলো একই কার্য সম্পন্নকারী অঙ্গগুলো মিলিত হয়ে যে বিশেষ এক পার্ট তৈরি করে বা অংশ তৈরি করে তাকে আমরা সিস্টেম বলি, তো তাকে আমরা তন্ত্র বলি। তো সেই রকমভাবে আমাদের শরীরে অনাক্রম্যতা তৈরি করে, আমাদের শরীরে অনাক্রম্যতা তৈরি করে, আমাদের শরীরকে বাহ্যিক বিভিন্ন ক্ষতিকারক জীবাণুর হাত থেকে রক্ষা করতে সহযোগিতা করে এমন যত অঙ্গ রয়েছে, যেমন বোন ম্যারো মানে অস্থিমজ্জা, যেমন থাইমাস, যেমন টনসিল, লিম্ফ নোড মানে লসিকা গ্রন্থি, স্প্লিন বা প্লিহা, পেয়ার প্যাচেস। তো এই সমস্ত বিভিন্ন অঙ্গসমূহ যারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে বিশেষ তন্ত্র তৈরি করে, সেই তন্ত্রকে আমরা ইমিউন সিস্টেম বা অনাক্রম্য তন্ত্র বলি। তো সেই তন্ত্রকে আমরা কি বলতে পারি? দিস সিস্টেম ইজ ডিফাইন্ড অ্যাজ ইমিউন সিস্টেম, তাকে আমরা অনাক্রম্য তন্ত্র বলি। তার প্রপার সংজ্ঞা দেখো এখানে দিয়েছে, যেটা আমি এক্ষুনি তোমাকে ডিসক্রাইব করেছি। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। দিস ইজ কল্ড ইমিউন সিস্টেম, একে আমরা অনাক্রম্য তন্ত্র বলতে পারি। দেখো, অনাক্রম্যতন্ত্রর নিয়ে যে স্টাডি করি আমরা, যে বিজ্ঞানের যে শাখায়, তাকে আমরা ইমিউনোলজি বলি। আর এই অনাক্রম্যবিদ্যার জনক হচ্ছেন এডওয়ার্ড জেনার, যেটা আমি প্রিভিয়াসলি অলরেডি ডেসক্রাইব করে দিয়েছি। এখন আমাদেরকে জানতে হবে এই স্লাইডে যেটা আমরা একদম মোস্টলি হাইলাইটেড একটা পার্ট সম্বন্ধে অবগত হব এবং জানবো, সেটি হচ্ছে অনাক্রম্য কোষসমূহ। মানে কি বলছে? আমাদের শরীরের কোন কোন কোষ অনাক্রম্যতায় সহযোগিতা করে, আমাদের শরীরের কোন কোন কোষসমূহ অনাক্রম্যতায় সহযোগিতা করে। দেখো, অনাক্রম্য কোষকে সাধারণত দুভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটি হচ্ছে লিম্ফয়েড কোষ, অন্যটি হচ্ছে মাইলয়েড কোষ। অনাক্রম্য কোষকে আমরা কভাগে ভাগ করি? দুভাগে। তার মধ্যে একটি হচ্ছে লিম্ফয়েড কোষ, অন্যটি হচ্ছে মাইলয়েড কোষ। সাধারণতভাবে যাকে আমরা লিম্ফয়েড কোষ বলছি, লিম্ফয়েড কোষকে আমরা দুভাগে ভাগ করি, লিম্ফোসাইট আর এনকে সেল। এনকে সেল মানে ন্যাচারাল কিলার সেল, আর লিম্ফোসাইট যাকে আমরা দুভাগে ভাগ করি, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। আশা করি বুঝতে পেরেছ। দেখো, এখানে আমরা টোটাল দুভাগে ভাগ করেছি, লিম্ফোসাইট এবং নাল সেল। এই দুটো কোষকে একসঙ্গে বলা হয় লিম্ফয়েড কোষ। এই দুটো কোষকে একসঙ্গে কি বলা হয়? লিম্ফয়েড কোষ। অন্যদিকে যদি আমরা বলি বাকি যতগুলো কোষ দেখতে পাচ্ছি এখানে, আমরা বাকি যতগুলো কোষ দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা কোষকেই কিন্তু আমরা মায়োলয়েড কোষ বলবো। কি কোষ বলবো আমরা? প্রত্যেকটা কোষকে মায়োলয়েড কোষ বলবো। তাহলে দেখো, মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক কোষ, গ্র্যানুলার লিউকোসাইট, মাস্ট কোষ, ডেন্ড্রাইটিক কোষ, এরা প্রত্যেকে মায়োলয়েড কোষ। এখন তোমার মধ্যে প্রশ্ন আসবে যে স্যার, লিম্ফয়েড কোষ আর মাইলয়েড কোষের মধ্যে পার্থক্য কী? সাধারণতভাবে লিম্ফয়েড কোষ যারা আমাদের শরীরে অর্জিত অনাক্রম্যতা তৈরি করে, আর মাইলয়েড কোষগুলো সাধারণত আমাদের শরীরে নন স্পেসিফিক বা সহজাত অনাক্রম্যতা তৈরি করে। ঠিক আছে, চলো প্রথমে আমরা আসছি লিম্ফোসাইটকে নিয়ে। লিম্ফোসাইট যাকে আমরা দুভাগে ভাগ করি, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটকে আমরা অদানাদার শ্বেতরক্তকণিকা বলি, অর্থাৎ দানাবিহীন শ্বেতরক্তকণিকা বলি। এদের মধ্যে টি লিম্ফোসাইট যে বিশেষ অর্জিত অনাক্রম্যতা তৈরি করে তার নাম কোষভিত্তিক অনাক্রম্যতা। বি লিম্ফোসাইট যে বিশেষ অর্জিত অনাক্রম্যতা তৈরি করে তার নাম রসভিত্তিক অনাক্রম্যতা। আর অন্যদিকে যেটা আমরা বলছি নাল সেল, যাকে আমরা ন্যাচারাল কিলার সেল বা স্বাভাবিক কিলার সেল বলি, অ্যাকচুয়ালি এই সেলটা লিম্ফোসাইটেরই মতন একটি কোষ, কিন্তু এটি অর্জিত অনাক্রম্যতা তৈরি করে না। লিম্ফয়েড কোষ হওয়া সত্ত্বেও এটি সহজাত অনাক্রম্যতা তৈরি করে টিউমার কোষকে ধ্বংস করার মাধ্যমে। অর্থাৎ আমাদের শরীরে যত ধরনের টিউমার কোষ আছে, ক্যান্সারাস কোষ বা টিউমার কোষ, ওই টিউমার কোষগুলোকে ধ্বংস করতে পারে নাল সেল, যাকে আমরা ন্যাচারাল কিলার সেল বলি। অর্থাৎ প্রাকৃতিকভাবে শরীরের মধ্যে থাকা টিউমার কোষগুলোকে মেরে দিতে সহযোগিতা করে। এরপরে আমরা যতগুলো কোষের নাম পড়ব তারা প্রত্যেকেই হলেন মাইলয়েড লিনিয়েজ বা মাইলয়েড জাতীয় কোষ। এই মাইলয়েড কোষের প্রথম যে কোষের নাম পড়ব আমরা সেটি হচ্ছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক কোষ। প্রথম যে কোষের নাম পড়ছি আমরা সেটি হচ্ছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক কোষ। কাকে বলে? আচ্ছা, মনোনিউক্লিয়ার মানে, মনো মানে সিঙ্গেল,
সাধারণত একটি কোষের মধ্যে একটি নিউক্লিয়াস থাকে, আবার একাধিক নিউক্লিয়াসও অবস্থান করতে পারে। যদি সেটা একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষ হয় তখন তাকে আমরা সিনসাইটিয়াল কোষ বলি, আর একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষ হলে তখন তাকে আমরা সিনোসাইট বলি। বাট অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে এখানে কিন্তু একটাই নিউক্লিয়াস আছে, বাট নিউক্লিয়াসের লতি অনেকগুলো অবস্থান করবে, না হলে একটা অবস্থান করবে। যদি নিউক্লিয়াসের লতি একটা অবস্থান করে তখন তাকে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক কোষ বলা হয়। আর ফ্যাগোসাইটিক মানে তো বুঝতেই পারছো, যে আগ্রাসন করতে পারে, গ্রাস করে নেয়, তাকে দেখতে খুব ভয়ানক হয়। অনেকটা কার মতো বলো তো? অনেকটা অ্যামিবার মতো দেখতে হয়। অ্যামিবার মতো দেখতে হয়, অনেকটা খুব ভয়ানক দেখতে হয়, এবং তারা কি করতে পারে? গ্রাস করে নিতে পারে, কোনো জীবাণুকে সহজে গ্রাস করে নিতে পারে। তাকে আমরা ফ্যাগোসাইটিক কোষ বলি। আর এই মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক কোষকে আমরা দুভাগে ভাগ করি। তার মধ্যে একটি হচ্ছে মনোসাইট এবং অন্যটি হলো ম্যাক্রোফাজ। তো একে আমরা দুভাগে ভাগ করি, তার মধ্যে একটি হচ্ছে মনোসাইট, অন্যটি হচ্ছে ম্যাক্রোফাজ। দেখো, মনোসাইট যেটাকে ব্লাড মনোসাইট বলা হয়, ওটাই পরিণত হয়ে কিসে রূপান্তরিত হয়? ওটাই পরিণত হয়ে ম্যাক্রোফাজে রূপান্তরিত হয়। মনোসাইট পরিণত হয়ে ম্যাক্রোফাজে রূপান্তরিত হয়, আর ম্যাক্রোফাজে রূপান্তরিত হওয়ার পরে এটি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে গিয়ে সেটেলড হয়ে যায়। যদি ম্যাক্রোফাজ আমাদের শরীরের লিভারে গিয়ে সেটেলড হয় তখন তাকে বলা হয় কুফার কোষ। যদি ম্যাক্রোফাজ আমাদের যকৃৎকলায় গিয়ে সেটেলড হয়, মানে আমাদের যেটাকে আমরা টিস্যু বলি, কোনো কলাতে বা টিস্যুতে, সাধারণতভাবে কানেকটিভ টিস্যুতে, তখন তাকে আমরা হিস্টিওসাইট ম্যাক্রোফাজ বলি। যদি ম্যাক্রোফাজ আমাদের লাংস মানে ফুসফুসে গিয়ে সেটেলড হয় তখন তাকে আমরা অ্যালভিওলার ম্যাক্রোফাজ বলি। যদি ম্যাক্রোফাজ আমাদের হাড়ে সেটেল হয় তখন তাকে আমরা অস্টিওক্লাস্ট বলি। যদি ম্যাক্রোফাজ আমাদের কিডনিতে সেটেলড হয় তখন তাকে আমরা মেসেঞ্জিয়াল কোষ বলি। আর একদম শেষে যদি ম্যাক্রোফাজ আমাদের ব্রেনে গিয়ে সেটেলড হয় তখন তাকে মাইক্রোগ্লিয়াল কোষ বলা হয়। সেই সঙ্গে যদি ম্যাক্রোফাজ আমাদের স্প্লিনে সেটেলড হয়, স্প্লিন মানে প্লীহা, আমাদের শরীরের সবথেকে বড় লসিকা গ্রন্থি, তখন সেই ম্যাক্রোফাজকে আমরা স্প্লেনিক ম্যাক্রোফাজ বলি। এগুলো হচ্ছে বিভিন্ন ম্যাক্রোফাজের নাম, যেটা আমরা জানলাম। আমাদের শরীরের বিভিন্ন জায়গায় অবস্থানের উপর ভিত্তি করে ম্যাক্রোফাজকে আমরা এতগুলো ভাগে ভাগ করতে পারি। অ্যাকচুয়ালি তোমার মধ্যে এখন প্রশ্ন আসবে যে এই সমস্ত অঙ্গেই ম্যাক্রোফাজগুলো আছে কেন? তার প্রধান কারণ একটাই, লিভারে যদি কোনো জীবাণু প্রবেশ করে তখন এই কুফার সেল সেই জীবাণুটাকে গ্রাস করে নেয় এবং গিলে নেয়। আর আমাদের বডি তো এটাই চাই আমরা, যে জীবাণু প্রবেশ করলে আমাদের শরীরে যেন এমন কোনো সিস্টেম থাকে যারা জীবাণুটাকে হাঁটিয়ে দিতে পারবে বা জীবাণুটাকে ধ্বংস করে দিতে পারবে। দিলেই তো আমি সুস্থ থাকবো বা ভালো থাকবো। তো দ্যাটস ওয়াই কুফার কোষ লিভারে যদি কোনো জীবাণু প্রবেশ করে তাকে ধ্বংস করে দেয়, যকৃৎকলায় যদি কোনো জীবাণু প্রবেশ করে হিস্টিওসাইট ধ্বংস করে দেয়, আমাদের লাংসের মধ্যে যদি কোনো জীবাণু প্রবেশ করে তাকে অ্যালভিওলার ম্যাক্রোফাজ ধ্বংস করে দেয়। তো এইরকমভাবে শেষমেশ আমাদের ব্রেনে যদি কোনো জীবাণু প্রবেশ করে তাকেও মাইক্রোগ্লিয়াল নামক যে ম্যাক্রোফাজ কোষ আছে ওরা সহজে আগ্রাসন প্রক্রিয়ার দ্বারা, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার দ্বারা গ্রাস করে নেয় এবং লাইসোজাইম থেকে যে উৎসেচকগুলো খরিত হয় লাইসোজাইমেটিক হাইড্রোলাইটিক এনজাইমের দ্বারা ধ্বংস করে দেয়। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে যে আমরা মায়োলয়েড কোষ পড়াশোনা করব, যেটা অনাক্রম্যতন্ত্রের অন্তর্গত একটি মায়োলয়েড কোষ, তার নাম গ্র্যানুলার লিউকোসাইট। স্যার, গ্র্যানুলার লিউকোসাইট মানে দানাদার শ্বেত রক্তকণিকা। এতক্ষণ ধরে আমরা পড়াশোনা করেছি অদানাদার শ্বেত রক্তকণিকাকে, এখন আমরা স্টাডি করব দানাদার শ্বেত রক্তকণিকাকে। অ্যাকচুয়ালি দানাদার শ্বেত রক্তকণিকাকে সাধারণত 3 ভাগে, তবে বেসিক্যালি এখানে আমরা দেখতে পাবো 4 ভাগে ভাগ করা হয়। কি কি? প্রথম ভাগ হচ্ছে নিউট্রোফিল, দেন ইওসিনোফিল, বেসোফিল এবং মাস্ট কোষ। এদের মধ্যে নিউট্রোফিল অনেকটা ম্যাক্রোফাজের মতো, অর্থাৎ ম্যাক্রোফাজ যেভাবে গ্রাস করে নেয়, আগ্রাসন প্রক্রিয়ায় গিলে ফেলে, নিউট্রোফিলও ঠিক একই রকমভাবে আগ্রাসন প্রক্রিয়ায় কোনো জীবাণুকে সহজে গিলে নেয়। অন্যদিকে যদি আমরা বলি ইওসিনোফিল, ইওসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করতে সহযোগিতা করে। ইওসিনোফিল কী করতে সহযোগিতা করে? ইওসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করতে সহযোগিতা করে। অ্যালার্জি প্রতিরোধ করার জন্য আইজিই মিনস ইমিউনো গ্লোবিউলিন ই যাকে বলি আমরা, তো ইমিউনোগ্লোবিউলিন ই, যেটাকে আমরা অ্যাকচুয়ালি আইজিই বলি, এই আইজিইর সহযোগিতায় ইওসিনোফিল কী করে? অ্যালার্জিকে প্রতিরোধ করে। অন্যদিকে যদি আমরা বেসোফিলের কথা বলি, বেসোফিল কোষ হিস্টামিন ক্ষরণ করে এবং সেই সঙ্গে মাস্ট কোষ হেপারিন ক্ষরণ করে। তো হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ করার কাজ হচ্ছে বেসোফিল এবং মাস্ট কোষের, যারা কি করে? অ্যালার্জি প্রতিরোধ তো করেই, সেই সঙ্গে আমাদের বডিতে যত জ্বালা হয়, প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, ওগুলোকে কন্ট্রোল করে। আর হেপারিন ক্ষরণ করার মাধ্যমে আমাদের রক্তনালীর মধ্য দিয়ে রক্ত পরিবাহিত হওয়ার সময় ওই রক্ত যাতে জমাট না বাঁধে বা কোয়াগুলেট না হয়, জমাট না বাঁধে, সেই দিকে নজর রাখে। এই জন্য হেপারিন থাকার জন্য প্রাকৃতিকভাবে আমাদের শরীরে রক্তবাহ অর্থাৎ শিরা ধমনির দ্বারা রক্ত পরিবাহিত হওয়ার সময় ওই রক্ত কখনো জমাট বাঁধে না। আশা করি বুঝতে পারা গেছে। চলো এরপরে যাচ্ছি আমরা ডেনড্রাইটিক কোষ। স্যার, হোয়াট ইজ ডেনড্রাইটিক সেল? দেখো, ডেনড্রাইটিক কোষের সঙ্গে অনেকে ম্যাক্রোফাজকে গুলিয়ে ফেলে। ম্যাক্রোফাজকে আগ্রাসী কোষ বলা হয়, এটি আগ্রাসন প্রক্রিয়া দ্বারা গ্রাস করে নেয়। অন্যদিকে যদি আমরা ডেনড্রাইটিক কোষ বলি, অ্যাকচুয়ালি ডেনড্রাইটিক কোষকে কী বলা হয় জানো তো? ডেনড্রাইটিক কোষকে না আমরা এপিসি বলি। কি বলি? ডেনড্রাইটিক কোষকে আমরা এপিসি বলি। এপিসি মানে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যাকচুয়ালি ডেনড্রাইটিক কোষ কী করে? জীবাণুকে
ধরে নেয় এবং তাকে প্রেজেন্টেশন করে বা তাকে দেখায় হেল্পার টি লিম্ফোসাইট কোষের কাছে, মানে যেটাকে আমরা কি বলি, টিএইচ বলি, অর্থাৎ হেল্পার টি লিম্ফোসাইট কোষের কাছে তাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এটাই হচ্ছে ডেনড্রাইটিক কোষের কাজ। অর্থাৎ ডেনড্রাইটিক কোষকে আমরা এই জন্য কী বলতে পারি, ডেনড্রাইটিক কোষকে আমরা এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলতে পারি। তো যেহেতু এই অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে হেল্পার টি লিম্ফোসাইট কোষের কাছে, এই ডেনড্রাইটিক সেলকে আমরা 3 ভাগে ভাগ করি। কভাগে ভাগ করি? 3 ভাগে। প্রশ্ন হবে কি কি স্যার? ডেনড্রাইটিক কোষকে যে 3 ভাগে ভাগ করি আমরা, তার মধ্যে প্রথমত হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স, প্রথমত হচ্ছে কি ল্যাঙ্গারহ্যান্স, দ্বিতীয়ত হচ্ছে ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক সেল, এবং তৃতীয়ত হচ্ছে ইন্টারস্টিসিয়াল ডেনড্রাইটিক সেল। এখন মনের মধ্যে প্রশ্ন আসবে যে স্যার এই যে আমরা পড়লাম ল্যাঙ্গারহ্যান্স, ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থান করে? আমাদের চামড়া বা চর্মের এপিডার্মিসে অবস্থান করে। ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থান করে? আমাদের চর্মের বা চামড়ার এপিডার্মিসে অবস্থান করে। অন্যদিকে যদি আমরা বলি ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক সেল, যাকে আমরা বলছি ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক সেল, অ্যাকচুয়ালি ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক সেল অবস্থান করে আমাদের শরীরের যে চামড়া আছে ওই চর্মের ডার্মিস অঞ্চলে অবস্থান করে। চর্মের 2টি অঞ্চল, একটি হচ্ছে এপিডার্মিস যেটা বাইরের দিকে থাকে, অন্যটি হচ্ছে ডার্মিস। তো এপিডার্মিসে অবস্থান করে ল্যাঙ্গারহ্যান্স, ডার্মিসে অবস্থান করে ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক সেল, এবং সেই সঙ্গে ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক সেল এটা থাইমাসেও অবস্থান করে। আর পরবর্তী একদম শেষটা যেটা আমরা দেখছি ইন্টারস্টিসিয়াল, ইন্টারস্টিসিয়াল ডেনড্রাইটিক সেল অবস্থান করে আমাদের লাংস মানে ফুসফুস, হৃৎপিণ্ড এবং টনসিলে। ফুসফুস, হৃৎপিণ্ড এবং টনসিলে আমরা কি দেখতে পাই? ইন্টারস্টিসিয়াল ডেনড্রাইটিক সেলকে দেখতে পাই। আশা করি ক্লিয়ার হয়েছে। ততক্ষণ ধরে আমরা বিভিন্ন অনাক্রম্য কোষ সম্বন্ধে জানলাম, আর এদের প্রত্যেকের ছবি এখানে দেওয়া আছে। জাস্ট আমি এটাকে একটু মার্ক করছি, দিলে তোমার বুঝতে অনেকটা সুবিধা হবে। দেখো এখানে প্রথমে একটা রক্তকোষের ছবি দিয়েছে। অ্যাকচুয়ালি এই রক্তকোষের নাম হচ্ছে এটার নাম হচ্ছে লিম্ফোসাইট। এই রক্তকোষের নাম কি? লিম্ফোসাইট। এরপরে দেখো একটা রক্তকোষের নাম দিয়েছে, এর নাম বেসোফিল। তোমাকে একটু আগেই পড়ানো হয়েছে, এদের প্রত্যেকের কাজও বলেছি। এখানে যে রক্তকোষের নাম দিয়েছে, দেখো এই রক্তকোষের নিউক্লিয়াসের দেখো একাধিক লতি আছে। একাধিক লতি আছে বলে একে আমরা দানাদার শ্বেত রক্তকণিকা বলি, একে আরেক কথা আমরা পিএমএন বলি, পলিমরফো নিউক্লিয়ার ফ্যাগোসাইটিক কোষ। এর নাম হচ্ছে নিউট্রোফিল। নাম কি এর? নিউট্রোফিল। ওকে, তারপরে দেখো এখানে আমরা একটা কোষ দেখতে পাচ্ছি, এটা একটু বড় এবং খুব দেখতে ভয়ানক। এই কোষের নাম হচ্ছে এনকে সেল, যাকে আমরা বলি ন্যাচারাল কিলার সেল। জাস্ট একটু আগে বলেছিলাম টিউমার কোষকে ধ্বংস করতে সহযোগিতা করে। দেখো এই যে এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল, এটা হচ্ছে সেই এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। এখানে আমরা একটা বিরাট বড় কোষ দেখতে পাচ্ছি, খুব ভয়ানক দেখতে। একে আমরা ডেনড্রাইটিক সেল বলি। কি বলি একে আমরা বলে থাকি ডেনড্রাইটিক কোষ, যাকে আমরা ক ভাগে ভাগ করেছি? 3 ভাগে ভাগ করেছি। ল্যাঙ্গারহ্যান্স, ইন্টারডিজিটেটিং, ইন্টারস্টিসিয়াল ডেনড্রাইটিক কোষ। এগুলোর অবস্থানে তোমাকে আগে বলে দিয়েছি। এখানে যে একটা কোষ দেখতে পাচ্ছি এর নাম মনোসাইট। এই মনোসাইট যখন পরিবর্তিত হয় বা পরিণত হয়, তখন সে কিসে পরিণত হয়? এই বিশেষ কোষে পরিণত হয়। এই কোষের নাম হলো ম্যাক্রোফাজ। নাম কি এর? এর নাম ম্যাক্রোফাজ। ওকে, একে আমরা কি বলি? ম্যাক্রোফাজ বলি। এখানে একটা কোষ দেখতে পাচ্ছি, এই যে কোষটা, এর নাম ইওসিনোফিল। নাম কি? ইওসিনোফিল। অ্যাকচুয়ালি এই যে ইওসিনোফিল কোষ, এই কোষ কী করে? অ্যালার্জি প্রতিরোধ করতে সহযোগিতা করে ইমিউনোগ্লোবিউলিন ই বা অ্যান্টিবডি ই এর সহযোগিতায়। তো এতক্ষণ ধরে আমরা ইমিউন সেলগুলো সম্বন্ধে জেনেছি। এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইমিউন সেল, যাকে 2 ভাগে ভাগ করেছি আমরা, লিম্ফয়েড এবং মাইলয়েড। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী টপিক, যেখানে আমরা জানবো লিম্ফয়েড অর্গান সম্বন্ধে, মানে বিভিন্ন ধরনের অনাক্রম্য অঙ্গকে নিয়ে, প্রাথমিক, গৌণ, বিভিন্ন অনাক্রম্য অঙ্গকে নিয়ে আমরা জানবো। ঠিক আছে, চলো, আশা করি বুঝতে পারা গেছে। এই স্লাইডে সমস্ত কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, দেখো এখানে আমরা জানবো অনাক্রম্যতন্ত্রে, অনাক্রম্যতন্ত্রে যতগুলো কোষ আমরা একটু আগে পড়ালাম, সেগুলোর এখানে ডেসক্রিপশান রয়েছে। ডেসক্রিপশানটা একটু দেখে নাও, দিলে সুবিধা হবে। বলেছিলাম লিম্ফোসাইট সম্বন্ধে, দেখো লিম্ফোসাইট বলে দিয়েছে 2 প্রকারের, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এখানে ডিটেলিং করেছে। নাল সেল বলেছিলাম তোমাকে, যেটাকে বলা হয় ন্যাচারাল কিলার সেল। এটা এক ধরনের লিম্ফোসাইট, যেটা লিম্ফোসাইট হওয়া সত্ত্বেও সহজাত অনাক্রম্যতা দেখিয়েছে এবং কাকে ধ্বংস করেছে? টিউমার কোষকে ধ্বংস করেছে। কাকে ধ্বংস করেছে? টিউমার কোষকে ধ্বংস করেছে। ওকে, এর কাজ হচ্ছে টিউমার কোষকে ধ্বংস করা। টিউমার কোষকে কি করে? টিউমার কোষকে কিল্ড করে দেয়। ওকে, টিউমার কোষকে ধ্বংস করে। নেক্সট আসছি আমরা মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক কোষ। মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক কোষ কি বলেছিলাম? 2 ভাগে ভাগ করা হয়, মনোসাইট এবং ম্যাক্রোফাজ। তো ম্যাক্রোফাজ কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে, এটাও বলেছিলাম। এবং তারা বিভিন্ন জায়গায় সেটেলড হয়।
যকৃতে সেটা হলো কুপার, যোগকলায় হিস্টিওসাইট, অ্যালভিওলার ম্যাক্রোফাজ লাংসে, অস্থির অস্টিওক্লাস্ট, বৃক্কের মেসেঞ্জিয়াল, আর মস্তিষ্কের হচ্ছে মাইক্রোগ্লিয়াল। এগুলোকে নিয়ে কিন্তু আমরা অলরেডি আগের স্লাইডে আলোচনা করে নিয়েছি। নেক্সট যাব আমরা পরবর্তী স্লাইডে, যেখানে আমরা দেখতে পাবো বাকি সমস্ত অনাক্রম্য কোষগুলোর সম্বন্ধে। চলো দেখো, বাকি গ্র্যানুলার লিউকোসাইট, একে আমরা অলরেডি 3 ভাগে ভাগ করেছিলাম, পড়াশোনা করেছি নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, আর একটি হচ্ছে মাস্ট কোষ। এদের মধ্যে নিউট্রোফিল সেই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ধ্বংস করে, এটাও কথা হয়েছে। ইওসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে, বেসোফিল শ্বেত রক্তকণিকা হিস্টামিন ক্ষরণ করে এবং প্রদাহ সংক্রান্ত বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। আর অ্যারিওলার কোষ এবং যোগকলায় যে মাস্ট কোষ দেখতে পাওয়া যায়, এই মাস্ট কোষ হেপারিন তৈরি করতে পারে, হিস্টামিনও তৈরি করতে পারে এবং রক্তবাহকে সবসময়ের জন্য প্রসারিত রাখে, ভেসোডাইলেট করে, রক্ত প্রবাহকে বাড়িয়ে দেয়, রক্ততঞ্চনে বাধা দেয় মাস্ট কোষ, এবং অনাক্রম্যতায় সহযোগিতা করে। একদম শেষে যে কোষটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ কল দ্য ডেন্ড্রাইটিক সেল, একে আমরা ডেন্ড্রাইটিক সেল বলি। এই ডেন্ড্রাইটিক সেল, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলেছি যে এরা এপিসি, এপিসি মানে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো এপিসি বলা হয় এদেরকে, দ্যাট মিনস অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলে একে। এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এটা অবস্থান করে কোথায়? ত্বকের মিউকাস পর্দায় অবস্থান করে, যাকে আমরা ল্যাঙ্গারহ্যান্স বলি। থাইমাসে অবস্থান করে যে ডেন্ড্রাইটিক সেল, তাকে আমরা বলি ইন্টারডিজিটেটিং ডেন্ড্রাইটিক সেল। আর টনসিল, ফুসফুস, হৃৎপিণ্ডে অবস্থান করে যে সমস্ত ডেন্ড্রাইটিক সেল, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ইন্টারস্টিসিয়াল ডেন্ড্রাইটিক সেল। এগুলো হচ্ছে বিভিন্ন ডেন্ড্রাইটিক সেলের বিভাগ, যেগুলোকে এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলা হয়, যারা হেল্পার টি লিম্ফোসাইট কোষের কাছে অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করে বা দেখায় বা প্রদর্শন করে। চলো নেক্সট জানবো আমরা বিভিন্ন ধরনের অনাক্রম্য অঙ্গ সম্বন্ধে। চলো যাওয়া যাক এর পরবর্তী স্লাইডে। দেখো, এখানে আমরা জানবো বিভিন্ন অনাক্রম্য অঙ্গ সম্বন্ধে, ঠিক আছে? দেখো, প্রথমত অনাক্রম্য অঙ্গকে আমরা দুভাগে ভাগ করি। তার মধ্যে একটি হলো প্রাথমিক অনাক্রম্য অঙ্গ, অন্যটি হচ্ছে গৌণ অনাক্রম্য অঙ্গ। স্যার, প্রাথমিক অনাক্রম্য অঙ্গ কাকে বলা হয়? যে সমস্ত অনাক্রম্য অঙ্গে অনাক্রম্য কোষ, বিশেষ করে লিম্ফোসাইট অর্থাৎ বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট, এরা উৎপত্তি হয় অর্থাৎ আবির্ভাব হয় এবং পরিণত হয়। তো যে সমস্ত অনাক্রম্য অঙ্গে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটের উৎপত্তি হয় এবং পরিণতি হয়, আমরা সেই অনাক্রম্য অঙ্গগুলোকে কি বলতে পারি? আমরা সেই অনাক্রম্য অঙ্গগুলোকে প্রাথমিক অনাক্রম্য অঙ্গ বলি, যেমন বোন ম্যারো অর্থাৎ অস্থিমজ্জা এবং থাইমাস। তো দেখো, বোন ম্যারো যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা অস্থিমজ্জা বলি। দেখো, বোন ম্যারো যেটাকে আমরা কি বলি? অস্থিমজ্জা বলি। এখানে ছবি দেখিয়েছি বোন ম্যারোর ছবি। অস্থিমজ্জা এটা একটি প্রাথমিক অনাক্রম্য অঙ্গ এবং সেই সঙ্গে থাইমাস কোথায় অবস্থান করছে? এই যে থাইমাস, এটাও একটি প্রাথমিক অনাক্রম্য অঙ্গ। কারণ কি? কারণ বলেছি এখানে অনাক্রম্য কোষ, বিশেষ করে লিম্ফোসাইট, এরা উৎপত্তি হবে এবং পরিণতি হবে। তো উৎপত্তি এবং পরিণতি হয় এই দুটো অঙ্গে, অর্থাৎ অস্থিমজ্জা এবং থাইমাসে। তাই এদেরকে আমরা প্রাথমিক অনাক্রম্য অঙ্গ বলি। যেমন যদি আমরা বলি বি লিম্ফোসাইট কোষের কথা, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট দুটোই বোন ম্যারো থেকে উৎপন্ন হয়, কিন্তু বি লিম্ফোসাইট পরিণত হয় বোন ম্যারোতেই, বাট টি লিম্ফোসাইট পরিণত হয় কোথায়? থাইমাসে, বিশেষ একটি হরমোনের উপস্থিতিতে। আর সেই হরমোনকে আমরা থাইমোসিন হরমোন বলি। তো থাইমোসিন হরমোন থাকার জন্যই কিন্তু থাইমাসে টি লিম্ফোসাইট যায় পরিণত হওয়ার জন্য। তো থাইমোসিন হরমোনের উপস্থিতিতে টি লিম্ফোসাইট থাইমাসে পরিণত হয়। আর থাইমাসের প্রথম অক্ষর টি দিয়ে শুরু, ওই জন্য তার নামকরণ হয়ে গেছে টি লিম্ফোসাইট। তবে একবারও এটা ভাববে না যে বোন ম্যারোতে পরিণত হয় বলে বি লিম্ফোসাইটের নাম, যেহেতু বোন ম্যারোর প্রথম অক্ষর বি দিয়ে শুরু, তাই বি লিম্ফোসাইট হয়েছে। বি লিম্ফোসাইটের নাম বি লিম্ফোসাইট হয়েছে বার্সা অফ ফেব্রিসিয়াস বলে। পাখির দেহে আমরা একটি বিশেষ অঙ্গ দেখতে পাই যেখান থেকে পাখির রক্ত তৈরি হয়। কারণ পাখির যেহেতু বোন ম্যারো নেই বা অস্থিমজ্জা নেই, পাখির হাড় হালকা হয়, ওই জন্য পাখির ক্ষেত্রে বার্সা অফ ফেব্রিসিয়াস বলে একটি অঙ্গ থাকে যেখান থেকে কি তৈরি হয়? রক্ত তৈরি হয়। ওই বার্সা অফ ফেব্রিসিয়াস থেকে যেহেতু বি লিম্ফোসাইট তৈরি হয় পাখির দেহে, ওই বি থেকেই বি লিম্ফোসাইটের নামকরণ হয়েছে, বার্সার বি থেকে। ঠিক আছে? তো এই দুটো অঙ্গে দেখো অলরেডি লিম্ফোসাইটগুলো উৎপত্তি হচ্ছে এবং পরিণত হচ্ছে থাইমাস এবং অস্থিমজ্জায়, তাই এদেরকে আমরা প্রাথমিক অনাক্রম্য অঙ্গ বলছি। স্যার, গৌণ অনাক্রম্য অঙ্গ কাকে বলে? দেখো, এটাকে ডেসক্রাইব করে দিয়েছে এখানে প্রাথমিক অনাক্রম্য অঙ্গ। তুমি এখানে আরো ইজিলি পড়াশোনা করো, আমি যেটা বলেছি দেখো ইজিলি তুমি এটা বুঝতে পেরে যাবে। যেখানে অনাক্রম্য কোষগুলো, বিশেষ করে লিম্ফোসাইট, কি হচ্ছে? গঠন হচ্ছে এবং কি হচ্ছে? পূর্ণতা পাচ্ছে, মানে পরিণত হচ্ছে। তাকে আমরা কি বলি? প্রাথমিক অনাক্রম্য অঙ্গ, প্রাইমারি লিম্ফয়েড অর্গানস, যাকে আমরা ভাগ করেছি মেনলি থাইমাস, অস্থিমজ্জা, এছাড়াও লসিকা এবং লসিকা বাহুতে। নেক্সট যাচ্ছি আমরা গৌণ লিম্ফয়েড অর্গানস, মানে যেটাকে আমরা বলছি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানস। কাকে বলে? গৌণ লিম্ফয়েড অঙ্গ হচ্ছে সাধারণত যে সমস্ত অনাক্রম্য অঙ্গে লিম্ফোসাইট কোষগুলো কাজ করে, মানে পারফর্ম করে। যেখানে উৎপত্তি হচ্ছে বা পরিণতি হচ্ছে সেটা প্রাথমিক অনাক্রম্য অঙ্গ। আর যেখানে কাজ করছে, পারফর্ম করছে, অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করছে, অ্যান্টিজেনের উপরে প্রভাব বিস্তার করছে, তাকে ধ্বংস করছে, সেই অঙ্গগুলোকে আমরা কি বলবো? গৌণ অনাক্রম্য অঙ্গ। আর তাকে আমরা তিন ভাগে ভাগ করি। কি কি? প্রথমত হচ্ছে প্লীহা, এটি আমাদের শরীরের সবথেকে বড় লসিকা গ্রন্থি। দ্বিতীয়ত হচ্ছে
লিম নোডস, যাকে আমরা লসিকা গ্রন্থি বলি ন্যাচারালি, আর হচ্ছে টনসিল। এরা প্রত্যেকেই গৌণ অনাক্রম্য অঙ্গরূপে পরিগণিত হয় এবং এখানেই লিম্ফোসাইটগুলো আসে এবং পারফর্ম করে। যেমন আমি বাড়িতে জন্ম হয়েছি, বাড়িতে পরিণত হয়েছি, কিন্তু আমার কাজের জায়গা বিভিন্ন জায়গা, আমি বিভিন্ন সেক্টরে কাজ করি, বিভিন্ন জায়গায় পড়াই, তো ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমার কাজের জায়গা। তো একই রকমভাবে বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইটের উৎপত্তি এবং পরিণতি বোন ম্যারো বা অস্থিমজ্জা এবং থাইমাসে হয়েছে, কিন্তু তাদের কাজের জায়গা কোনগুলো? তাদের কাজের জায়গা হচ্ছে এই সমস্ত অঙ্গ, অর্থাৎ প্লীহা, লসিকা গ্রন্থি এবং সেই সঙ্গে টনসিল। তাই এদেরকে বলা হয় গৌণ লিম্ফয়েড অর্গানস বা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানস। আশা করি বুঝতে পারা গেছে। দেখো এখানে সেটাই ডেসক্রাইব করেছে যে কাজের জায়গা, কাজের জায়গা মানে যেখানে প্রভাব বিস্তার করে। সেকেন্ডারি লিম্ফয়েড অঙ্গগুলি হচ্ছে সেই অঙ্গগুলি যেখানে লিম্ফোসাইট কোষগুলো অ্যান্টিজেন দ্বারা সক্রিয় হয় এবং পরবর্তীকালে প্রভাবক কোষে বিকশিত হয়। একে আমরা 3 ভাগে ভাগ করছি, প্লীহা, লসিকা গ্রন্থি এবং টনসিল। প্রভাব বিস্তার করছে মানে কার্য সম্পন্ন করছে, তাকে আমরা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানস বা গৌণ লিম্ফয়েড অঙ্গ বলে থাকি। আশা করি বুঝতে পেরেছ প্রত্যেকে। আর এটাও বলেছি, এটা তো প্রথমের দিকেই বলে দিয়েছি, যে প্লীহা হচ্ছে আমাদের শরীরের সবথেকে বড় লসিকা গ্রন্থি। কোথায় অবস্থান করে? মধ্যচ্ছদার ঠিক নিচে, পাকস্থলীর বাম পাশে। তো একদম পাকস্থলীর দেখো বাম দিকে অবস্থান করে, একদম ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, যেটা আমাদের থোরাসিক ক্যাভিটি বা বক্ষগহ্বর এবং উদরগহ্বরের মাঝে অবস্থান করে এবং তাকে ছেদ করেছে, বক্ষগহ্বর এবং উদরগহ্বরকে ছেদ করেছে পরস্পর থেকে, তাকে আমরা মধ্যচ্ছদা বলি। ওই মধ্যচ্ছদার নিচে এবং পাকস্থলীর ঠিক এক পাশে বাম দিকে অবস্থান করে আমাদের শরীরের সবথেকে বড় লসিকা গ্রন্থি। তার নাম কি? প্লীহা বা স্প্লিন বলা হয়। এই স্প্লিনকে আরবিসির কবরস্থান বলা হয়, লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় প্লীহাকে বা স্প্লিনকে। ওকে, আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। এখানে তার স্ট্রাকচারও দেখিয়ে দিলাম। চলো আমরা পরবর্তী টপিকে চলে যাব। দেখো আমাদের নেক্সট টপিক অনাক্রম্যতার প্রকারভেদ। এখানে আমরা জানবো আমাদের শরীরে অনাক্রম্যতা কত প্রকারের হয়। দেখো আমাদের শরীরে অনাক্রম্যতা সাধারণত 2 প্রকারের। তার মধ্যে একটি হচ্ছে সহজাত অনাক্রম্যতা, অন্যটি হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। সহজাত অনাক্রম্যতা সাধারণত সহজাত, অর্থাৎ আমরা জাতি থেকেই পাই, মা বাবা দাদু দিদা এই পূর্বপুরুষের কাছ থেকে আমরা পেয়ে আসছি, এবং সেই সহজাত অনাক্রম্যতা বংশ পরম্পরায় সূত্র দিয়ে কিন্তু পরবর্তী জেনারেশন, এক জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে আদান প্রদান হতে মানে যেতে থাকে, প্রদান হতে থাকে। তো তাকে আমরা সহজাত অনাক্রম্যতা বলি। আর অর্জিত অনাক্রম্যতা হচ্ছে সেই অনাক্রম্যতা যেটা আমরা বয়সের সাথে সাথে অর্জন করি, অর্থাৎ পরিণত হওয়ার সাথে সাথে আমরা ধীরে ধীরে সেটাকে অর্জন করতে থাকি। সেই অনাক্রম্যতাকে আমরা কি বলি? অর্জিত অনাক্রম্যতা বলি। ঠিক আছে, চলো প্রথমে আমরা সহজাত অনাক্রম্যতাকে নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি সহজাত অনাক্রম্যতা আমাদের শরীরে বিভিন্নভাবে তৈরি হতে পারে। সেটা ভৌতভাবে হতে পারে, সেটা রাসায়নিকভাবে হতে পারে, বা সেটা শারীরবৃত্তীয়ভাবে হতে পারে। আমরা প্রথমত আসছি, দেখো সহজাত বা বংশগত যেটাকে আমরা অনাক্রম্যতা বলছি, সেটি কিন্তু বিভিন্নভাবে হতে পারে। যেমন প্রথমে দিয়েছে দেখো ভৌত। কিভাবে ভৌত প্রক্রিয়ায় অনাক্রম্যতা তৈরি হয়? ভৌত মানে ফিজিক্যালি, দেহ ত্বক আছে, দেহে আমাদের যে ত্বক রয়েছে, ত্বক ভৌত প্রক্রিয়ার দ্বারা স্ট্র্যাটাম কর্নিয়াম থাকে, ত্বকের উপরে একটা লেয়ার, যেটি কিন্তু জীবাণুকে প্রবেশ করতে বাধা দেয়। এছাড়াও আমাদের ত্বক ছাড়া আমাদের শ্লেষ্মা পর্দা আছে। ঠিক আছে, শ্লেষ্মা পর্দা আছে। শ্লেষ্মা পর্দা মানে যেটাকে আমরা মিউকাস বলি, মিউকাস পর্দা আমাদের নাকে অবস্থান করে, আমাদের অন্ত্রে অবস্থান করে, পাকস্থলীতে অবস্থান করে। ঠিক আছে, পরিপাক নালীতে থাকে। তো মিউকাস পর্দার কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করা। আর মিউকাস কি করে? যখন জীবাণু বাইরের থেকে প্রবেশ করতে চায় আমাদের শরীরের মধ্যে, তাকে ট্র্যাপড করে নেয়, মানে তাকে আটকে দেয়, যাতে জীবাণু সহজে শরীরের মধ্যে প্রবেশ করতে না পারে। এবং তারপরে হাঁচি, কাশি এই সমস্ত বিভিন্ন অ্যাক্টিভিটির দ্বারা, অর্থাৎ স্নিজিং, কাফিং এই সমস্ত বিভিন্ন অ্যাক্টিভিটির দ্বারা আমাদের শরীরের বাইরে বের করে দিতে সহযোগিতা করে। এটি হচ্ছে কি কাজ? এটি হচ্ছে ভৌত প্রতিবন্ধকতার কাজ, যেটা আমাদের নাক, আমাদের রেসপিরেটরি প্যাসেজ মানে আমাদের শ্বাসনালী, এই প্রক্রিয়ায় জীবাণুকে দেহের বাইরে নির্গত করে। এছাড়া আমরা যদি ত্বকের কথা বলি, অ্যাকচুয়ালি ত্বক থেকে 2 ধরনের রসক্ষরণ হয়। একটিকে বলা হয় ঘাম বা সোয়েট, অন্যটিকে বলা হয় সিবাম বা তেল। অ্যাকচুয়ালি সোয়েট সিক্রেশন হয় সোয়েট গ্ল্যান্ড থেকে, মানে যেটাকে আমরা ঘর্মগ্রন্থি বলি। অন্যদিকে সিবাম সিক্রেশন হয় সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে, যেটাকে আমরা তেল গ্রন্থি বলি। তো সোয়েট গ্ল্যান্ড থেকে যে ঘাম সিক্রেশন হয়, সেই ঘামে লবণ থাকে, আর আমরা জানি লবণ বহি অসমোসিস প্রক্রিয়ার দ্বারা জীবাণু থেকে জল বাইরে বের করে দেয়। তো যার ফলে জীবাণুটা প্লাজমোলাইসিস হয়ে যায়, চুপসে যায়, মারা যায়। অন্যদিকে সিবাম কি করে? মিউরামিক অ্যাসিড থাকে সিবামে। সিবামে বিশেষ অ্যাসিড থাকে, যে অ্যাসিডের নাম মিউরামিক অ্যাসিড। এই মিউরামিক অ্যাসিড থাকার জন্য একটা আম্লিক পরিবেশ তৈরি হয়। আম্লিক পরিবেশে কখনোই কিন্তু কোনো জীব সহজে বেঁচে থাকতে পারে না। ঠিক আছে, তো জীবাণুই বা বাঁচবে কেমন করে? তাই জীবাণুও মারা যায়। আমরা দেখতে পাই না, আমাদের পুকুরে যখন অম্লত্ব বেড়ে যায় তখন মাছগুলো ভেসে যায়, তখন আমরা কলিচুন দিই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এবং পুকুরের জলকে প্রশমিত করে দিই। তবেই কিন্তু মাছ আবার সুস্থ জীবনে ফিরতে পারে, বা জলজ প্রাণী সুস্থ জীবনে ফিরতে পারে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট আসছি আমরা রাসায়নিক প্রতিবন্ধকতা। দেখো প্রথমত হচ্ছে লালারস, অশ্রু। ঘাম তো বলে দিয়েছি, লালারস এবং অশ্রু
বাবু আমাদের লালা রসে, যেটা আমাদের লালা গ্রন্থি ক্ষরণ করে, প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল, সাম ম্যাক্সিলারি বা ম্যান্ডিবুলার, এই সমস্ত গ্রন্থিগুলো লালা ক্ষরণ করে। লালাতে IgA মানে ইমিউনোগ্লোবিউলিন A এবং লাইসোজাইম অবস্থান করে। সাধারণতভাবে এই যে লাইসোজাইম বললাম না, ওই লাইসোজাইম জীবাণুকে সহজে ধ্বংস করতে পারে। লাইসোজাইম কী করে? জীবাণুকে সহজে ধ্বংস করে দেয়। অন্যদিকে হচ্ছে পাকস্থলিতে যে পাক রস থাকে তাতে HCl অবস্থান করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যাকে ক্ষরণ করে কে? অক্সিয়েন্টিক কোষ বলে একটি বিশেষ কোষ। তো HCl আমাদের পাকস্থলিতে অর্থাৎ খাওয়ারের মাধ্যমে যদি কোনো জীবাণু প্রবেশ করে তো HCl তাকে কি করতে পারবে? সহজে ধ্বংস করে দিতে পারবে। এগুলো সবই সহজাত, এর জন্য বয়স বাড়তে হয় না, পরিণত হতে হয় না। এটা জন্ম থেকেই আমরা এই প্রতিবন্ধকতাগুলো মানে এই ধরনের প্রতিরোধ ব্যবস্থা আমরা জন্ম থেকেই পেয়ে যাই। তো একে আমরা কি বলি? সহজাত অনাক্রম্যতা। ঠিক আছে, চলো এটা এতক্ষণ ধরে আমরা যেটা বললাম সহজাত অনাক্রম্যতার ফার্স্ট লাইন ডিফেন্স, মানে প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা বললাম আমরা, প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা বলি। মানে বাইরে থেকে যদি কোনো জীবাণু প্রবেশ করতে চায় তাহলে প্রথম ডিফেন্স হচ্ছে আমাদের সেই ত্বক, মিউকাস পর্দা, লালা, ঘাম, অশ্রু বা চোখের জল, এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রাইমারি। এরপরে ফ্যাক্ট হচ্ছে যদি তাও শোনে না, ভেতরে প্রবেশ করে যায় জীবাণু, তারপরে তাকে আটকানো যাবে কেমন করে? তার জন্য আমাদেরকে সেকেন্ড লাইন অফ ডিফেন্সে আসতে হবে, দ্বিতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থাতে। তাকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বায়োকেমিক্যাল মানে জৈব রাসায়নিক, অন্যটি হচ্ছে কি? অন্যটি হচ্ছে কোষীয়। প্রথমত আসছি আমরা বায়োকেমিক্যাল মানে জৈব রাসায়নিক। দেখো জৈব রাসায়নিককে তিন ভাগে ভাগ করেছি, ইন্টারফেরন, অপসোনিন, কমপ্লিমেন্ট। স্যার এগুলো প্রত্যেকটা কি আগে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, তারপরে তুমি এখানে টেক্সট দেখে নিবে ভালো করে, আমি টেক্সট দেখে ভালো করে বুঝিয়ে দিব তোমায়। প্রথমত হচ্ছে ইন্টারফেরন। দেখো ইন্টারফেরন হলো এক বিশেষ প্রোটিন যেটি ভাইরাস আক্রান্ত কোষ থেকে ক্ষরিত হয়। তো ভাইরাল ইনফেক্টেড সেল মানে যে সমস্ত কোষকে আমাদের স্বাভাবিক কোষ যাকে ভাইরাস আক্রমণ করে দিয়েছে এবং ভাইরাল ইনফেক্টেড সেল হিসেবে সেটি পরিগণিত হয়েছে, সেই কোষ থেকে একটি বিশেষ প্রোটিন ক্ষরিত হয় যাকে IFN বলে, ইন্টারফেরন বলে। এই ইন্টারফেরনকে আমরা তিন ভাগে ভাগ করি, IFN আলফা, বিটা, গামা। এই ইন্টারফেরনগুলো কি করে? ভাইরাস আক্রান্ত কোষটাকে ধ্বংস করে দেয় এবং তার সাথে সাথে তার পার্শ্ববর্তী যত স্বাভাবিক কোষ আছে সমস্ত স্বাভাবিক কোষকে বলে যে তোমরা অ্যান্টিভাইরাল প্রোটিন তৈরি করো, এবং অ্যান্টিভাইরাল প্রোটিন তৈরি করার মাধ্যমে স্বাভাবিক কোষগুলো সুস্থভাবে বাঁচতে পারে, ভাইরাসের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারে। এই বিশেষ অনাক্রম্যতাকে আমরা ইন্টারফেরন অনাক্রম্যতা বলি। এই ইন্টারফেরন অনাক্রম্যতা একটি সহজাত অনাক্রম্যতার পদ্ধতি। নেক্সট হচ্ছে অপসোনিন। তুমি হয়তো শুনবে অপসোনিন বলে একটি বিশেষ অ্যান্টিবডি রয়েছে, যে অ্যান্টিবডি জীবাণুর গাত্রে যদি যুক্ত হয়ে যায়, জীবাণুর গাত্রে কি থাকে? অ্যান্টিজেন থাকে। তো অ্যান্টিজেনের সঙ্গে অপসোনিন নামক এই অ্যান্টিবডি যদি যুক্ত হয়ে যায় তাহলে সেই জীবাণুটি সহজে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আগ্রাসী কোষের দ্বারা গ্রাস হয়ে যায়। মানে আগ্রাসী কোষ সহজে গ্রাস করে নিতে পারে ওই জীবাণুটাকে যদি জীবাণুর সাথে অপসোনিন বলে এই অ্যান্টিবডিটা যুক্ত থাকে। সেই সিস্টেমকে আমরা কি বলি? অপসোনিন, অপসোনাইজেশন বলি। সেই পদ্ধতিকে আমরা অপসোনাইজেশন বলি, আর যে অ্যান্টিবডি এখানে সহযোগিতা করে তাকে আমরা অপসোনিন বলি। নেক্সট ওয়ান কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট নিয়ে যদি কথা বলতে হয় তাহলে একটু বেশি বলতে হয়। অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট প্রোটিন 30 প্রকারের হয়, তবে তাদের মধ্যে C1 to C9 মানে কমপ্লিমেন্ট প্রোটিন 1 থেকে কমপ্লিমেন্ট প্রোটিন 9 অবধি সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে আমাদের সহজাত অনাক্রম্যতা তৈরি করার জন্য। একে আমরা দুটো পার্টে ভাগ করি, তার মধ্যে এই কমপ্লিমেন্ট সিস্টেম দুভাবে জীবাণুকে ধ্বংস করতে পারে। একটি হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে, অন্যটি হচ্ছে পরোক্ষ বা অল্টারনেটিভ পাথওয়ে। ক্লাসিক্যাল পাথওয়েতে C1 to C5 মানে কমপ্লিমেন্ট প্রোটিন 1 থেকে কমপ্লিমেন্ট প্রোটিন 5 অবধি অ্যাক্টিভ থাকে, আর অল্টারনেটিভ পাথওয়েতে কমপ্লিমেন্ট প্রোটিন 5 থেকে কমপ্লিমেন্ট প্রোটিন 9 অবধি অ্যাক্টিভ থাকে। ক্লাসিক্যাল পাথওয়ে একটি অর্জিত অনাক্রম্যতার পদ্ধতি, আর অল্টারনেটিভ পাথওয়ে হচ্ছে একটি সহজাত অনাক্রম্যতার পদ্ধতি। এই পদ্ধতির দ্বারা কমপ্লিমেন্ট সিস্টেম কাজ করে এবং জীবাণুকে ধ্বংস করে। প্রশ্ন আসবে কিভাবে জীবাণুকে ধ্বংস করে? আপনি যেমন অপসোনাইজেশন বললেন, ইন্টারফেরন বললেন, ঠিক একই রকমভাবে কমপ্লিমেন্ট প্রোটিন কীভাবে ধ্বংস করে? অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট প্রোটিন জীবাণুর উপরে ছিদ্র তৈরি করে দেয়। এই ছিদ্র দিয়ে জল প্রবেশ করে, জীবাণুটা ফুলে যায়, স্ফীত হয়ে যায় এবং ফেটে যায়। একে ডিপ্লাজমোলাইসিস বলে। এই প্রক্রিয়ার দ্বারা জীবাণুটা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাব কোষীয়। দেখো কোষকে আমরা ভাগ করেছি কতগুলো ভাগে, এগুলো নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি। মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক কোষ, জাস্ট দেখবে তুমি প্রিভিয়াস স্লাইডে যাবে, প্রিভিয়াস স্লাইডে এগুলো নিয়ে সব ডিটেলসে বলা আছে। ডেন্ড্রাইটিক কোষ বলেছি, ল্যাঙ্গারহ্যান্স, ইন্টারডিজিটেটিং, ইন্টারস্টিসিয়াল। মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক কোষ বলা হয়েছে মনোসাইট, ম্যাক্রোফাজ কীভাবে আগ্রাসন করে, তাদের প্রকারভেদ, কুফার থেকে শুরু করে একদম মাইক্রোগ্লিয়া অবধি আমরা ডেসক্রাইব করে দিয়েছি। মাস্ট কোষ কী করে এটাও কথা হয়েছে, হেপারিন, হিস্টামিন এগুলো তৈরি করে কীভাবে ধ্বংস করে জীবাণুকে। মনোসাইট যেটা অলরেডি অপরিণত ম্যাক্রোফাজ, যেটা পরিণত হয়ে ম্যাক্রোফাজের রূপ নেয়, সেটা সম্বন্ধেও কথা হয়েছে। নাল সেল যাকে আমরা ন্যাচারাল কিলার সেল বলি বা স্বাভাবিক কিলার সেল বলি, যেটা টিউমার কোষকে ধ্বংস করে, এক ধরনের লিম্ফোসাইট কিন্তু সহজাত অনাক্রম্যতায় সহযোগিতা করে, এটা নিয়েও কথা হয়েছে। এবং সেই সঙ্গে ম্যাক্রোফাজের বিভিন্ন ভাগ, দেখো এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি। কুফার, অ্যালভিওলার ম্যাক্রোফাজ, হিস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, মেসেঞ্জিয়াল এবং মাইক্রোগ্লিয়া।
এগুলো নিয়ে আমরা একদম প্রিভিয়াসে ডিটেলস আলোচনা করেছি। তুমি একটু ব্যাকে যাও এবং ভালো করে ওই পার্টটাকে দেখে নাও, আশা করি বুঝতে পেরে যাবে। তো আমরা এখানে সমস্ত পার্টগুলো জেনে নিলাম যেগুলো সহজাত অনাক্রম্যতার মধ্যে পড়ে। এখন তুমি একটু টেক্সটটা দেখে নাও। এখানে দেখো, অনাক্রম্যতা সাধারণত প্রাকৃতিক উপায়ে গড়ে ওঠে অথবা রোগগ্রস্ত অবস্থায় গড়ে ওঠে। অনাক্রম্যতা ব্যবস্থাকে আমরা দুভাগে ভাগ করি, তার মধ্যে একটি হলো সহজাত, অন্যটি হচ্ছে অর্জিত। আমরা প্রথমে আলোচনা করেছি কাকে নিয়ে? সহজাত অনাক্রম্যতাকে নিয়ে আলোচনা করেছি। তো যে অনাক্রম্যতা জন্মের সময় থেকে সঞ্চালিত হয়, মানে মা বাবার কাছ থেকে, পূর্বপুরুষের কাছ থেকে পাই, তাকেই আমরা সহজাত অনাক্রম্যতা বলি। যেটি সাধারণত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম, তাকে আমরা সহজাত অনাক্রম্যতা বলতে পারি। এই প্রকার অনাক্রম্যতা নিম্নলিখিতভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে। দেখো, সহজাত অনাক্রম্যতা যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছিলাম, সেটা কীভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে সেটা এখানে ডিটেলিং করে দিয়েছে, যেগুলো আমরা জাস্ট একটু আগে ডিসক্রাইব করে দিয়েছি। আগ্রাসন প্রক্রিয়ায় সহযোগিতা করে যে সমস্ত কোষসমূহ, তাদেরকে আমরা আরি সিস্টেম বলি। আরি মানে রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। দেখো, আমাদের শরীরে বিভিন্ন ধরনের আগ্রাসী কোষ রয়েছে, যেমন মনোসাইট, ম্যাক্রোফাজ, নিউট্রোফিল। এদের সবাইকে একত্রে কী বলা হয় বলো তো? আরি। আরি মানে রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। তো এর মধ্যে সমস্ত আগ্রাসী কোষগুলো পড়ে, যেমন মনোসাইট, নিউট্রোফিল এক্ষুনি বললাম, ম্যাক্রোফাজ মানে কুফার কোষ, লিভার কোষে অবস্থান করে, লিভারে যে ম্যাক্রোফাজ থাকে তার নাম কুফার। এগুলো নিয়ে ডিটেলসে বলেছি। নেক্সট হচ্ছে অ্যাসিড ও উৎসেচক। দেখো, এটা নিয়ে কথা হয়েছে। পাকস্থলীর মধ্যে আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, লালাতে আমরা জানি লাইসোজাইম উৎসেচক থাকে, আমাদের চোখের জল মানে অশ্রু, ওখানেও লাইসোজাইম নামক উৎসেচক থাকে। ঠিক আছে, তো এগুলো জীবাণুকে ধ্বংস করতে পারে। ঠিক আছে, দেখো, চোখের জল কিন্তু কান্না করলে বেরোয়, আর এখানে কিন্তু কান্না না করেও বা কান্না করেও আমরা কিন্তু উপকার পাবো। সবসময় কিন্তু কান্না কষ্টের কারণ হতে পারে তা নয়। কান্না করার পরে যদি চোখের জল নির্গত হয়, সেই চোখের জলে লাইসোজাইম থাকে এবং সেটা কিন্তু জীবাণুকে সহজে ধ্বংস করতে পারে। তাই চোখের জল সবসময় মানে খারাপের জন্যই পড়ে এমনটা নয়। চোখের জল কিন্তু আমাদের শরীরের উপকারে লাগে এবং সেটি জীবাণুকে ধ্বংস করতে সহযোগিতা করে। চলো, এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে। নেক্সট স্লাইড কী বলছে দেখব। দেখো, পরবর্তী স্লাইডে আমরা আগে সহজাত অনাক্রম্যতা যে সমস্ত কোষগুলো সম্বন্ধে ডিসক্রাইব করেছি সেগুলোকে আবার বলেছে। দেখো, ত্বক কীভাবে কাজ করে, রোগ জীবাণুকে ধ্বংস করে, রক্তস্থিত রাসায়নিক পদার্থ। হ্যাঁ, এটাকে নিয়ে একটু ডিটেলসে বলতে হবে। বাবু, রক্তের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে, যেমন আমরা বলেছি লাইসোজাইম নিয়ে তো কথা হয়েছে, যেগুলো জীবাণুকে ধ্বংস করতে পারে। বাট এখানে আমরা নতুন 3টে রাসায়নিক পদার্থের নাম শুনবো। তার মধ্যে একটি হচ্ছে বেসিক পলিপেপটাইড, একটি হচ্ছে প্রোপারডিন, আর একটি হচ্ছে স্বাভাবিক কিলার সেল। ন্যাচারাল কিলার সেল যেটাকে আমরা এনকে সেল বলি, যেটাকে আমরা আরেক কথায় নাল কোষ বলি। এই নাল কোষ, যাকে আমরা আরেক কথায় এনকে সেল বলি, এই এনকে সেল সম্বন্ধে জাস্ট একটু আগে আমরা আলোচনা করেছি। এখানে নতুন বলতে হচ্ছে বেসিক পলিপেপটাইড এবং প্রোপারডিন। এরা কি? স্যার, বেসিক পলিপেপটাইড হচ্ছে এক ধরনের বিশেষ প্রোটিন, যেটা আমাদের শরীরে আমরা দেখতে পাই, যা আমাদের শরীরে যদি কোনো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া প্রবেশ করে তাকে ধ্বংস করতে পারে। অন্যদিকে প্রোপারডিন কি করে? আমাদের শরীরে যদি কোনো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া প্রবেশ করে তাকে সহজে ধ্বংস করতে পারে। যে বিশেষ উপাদান তাকে আমরা প্রোপারডিন বলি, আর যে বিশেষ উপাদান আমাদের শরীরে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাকে আমরা বেসিক পলিপেপটাইড বলি। আশা করি বুঝতে পেরেছ। এতক্ষণ ধরে আমরা সহজাত অনাক্রম্যতাকে একদম ডিটেলসে বুঝিয়েছি। এখন আমরা চলে যাব অর্জিত অনাক্রম্যতা, যেটা আমরা বয়সের সাথে সাথে অর্জন করি, তাকে আমরা অর্জিত অনাক্রম্যতা বলি। অ্যাকচুয়ালি অর্জিত অনাক্রম্যতাকে দুভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটি হলো কোষ নির্ভর, একটি হচ্ছে রস নির্ভর। কোষভিত্তিক বা কোষ নির্ভর অনাক্রম্যতা টি লিম্ফোসাইটের সহযোগিতায় হয়, আর রসভিত্তিক বা রস নির্ভর অনাক্রম্যতা বি লিম্ফোসাইটের সহযোগিতায় হয়। চলো, এটা নিয়ে আমরা জানবো ডিটেলসে। আচ্ছা, তার আগে একটু ইন্টারফেরন সম্বন্ধে জেনে নিই। ইন্টারফেরন আমরা একটু আগে ডিসক্রাইব করেছি যে ভাইরাস আক্রান্ত কোষ থেকে খরিত যে প্রোটিন পার্শ্ববর্তী কোষগুলির সঙ্গে যুক্ত হয়ে কোষগুলিকে ভাইরাস প্রতিলিপিকরণ প্রতিরোধ করে অ্যান্টিভাইরাল প্রোটিন সংশ্লেষে উদ্দীপ্ত করার মাধ্যমে, তাকে আমরা ইন্টারফেরন অনাক্রম্যতা বলি। এটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে ভাইরাস আক্রান্ত কোষ থেকে আমরা জানি প্রত্যেকে আইএফএন, আলফা, বিটা, গামা এগুলো খরিত হয়, যেগুলো ভাইরাস আক্রান্ত কোষটাকে ধ্বংস করে এবং পার্শ্ববর্তী কোষকে অ্যান্টিভাইরাল প্রোটিন সংশ্লেষে উদ্দীপনা যোগায় এবং তাকে বাঁচিয়ে নেয়। এই প্রক্রিয়াকে আমরা ইন্টারফেরন অনাক্রম্যতা বলি, যাকে আমরা ভাগ করেছি কি ইন্টারফেরন আলফা, বিটা, গামা। এদের মধ্যে ইন্টারফেরন আলফা এবং বিটাকে বলা হয় টাইপ 1 ইন্টারফেরন। দেখো, এখানে বলে দিয়েছে অলরেডি, ইন্টারফেরন আলফা এবং বিটাকে বলা হয় টাইপ 1 ইন্টারফেরন, যেটিকে অলরেডি অ্যান্টিভাইরাল প্রোটিন সংশ্লেষে সহযোগিতা করে। অন্যদিকে যেটা ইন্টারফেরন গামা, তাকে আমরা কি বলি? টাইপ 2 ইন্টারফেরন। ইন্টারফেরন গামাকে আমরা কি বলি? টাইপ 2 ইন্টারফেরন। এবং যেটি কি করতে সহযোগিতা করে? যেটি টিউমার কোষকে ধ্বংস করতে সহযোগিতা করে। কাকে ধ্বংস করতে সহযোগিতা করে? টিউমার কোষকে। ওকে, ইন্টারফেরন গামা, দেখো এই যে বলে দিয়েছে, টিউমার কোষকে ধ্বংস করতে সহযোগিতা করে ইন্টারফেরন গামা। ঠিক আছে, তো ইন্টারফেরন তাহলে ভাইরাস আক্রান্ত বিভিন্ন কোষকে ধ্বংস করে, ভাইরাস আক্রান্ত টিউমার কোষকে ধ্বংস করে, এগুলো ইন্টারফেরনের কাজ। তো অ্যাকচুয়াল ভাইরাস আক্রান্ত কোষকে ধ্বংস করার কাজ হলো ইন্টারফেরনের। তাকে 3 ভাগে ভাগ করা হয়, আইএফএন, আলফা, বিটা, গামা।
ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরের টপিকে যাচ্ছি। দেখেন, এরপরে আসবো আমরা অর্জিত অনাক্রম্যতাকে। দেখো এতক্ষণ ধরে আমরা সহজাত অনাক্রম্যতা সম্বন্ধে বুঝিয়েছি, এবার আমরা অর্জিত অনাক্রম্যতায় আসি। দেখো অর্জিত অনাক্রম্যতাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়, তবে সাধারণতভাবে যদি আমরা বলি অর্জিত অনাক্রম্যতার বেসিক্যালি দুটো ভাগ, তার মধ্যে একটি হচ্ছে কোষভিত্তিক অনাক্রম্যতা, অন্যটি হচ্ছে রসভিত্তিক অনাক্রম্যতা। এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি। কোষভিত্তিক অনাক্রম্যতা যেটা টি লিম্ফোসাইট কোষের সহযোগিতায় হয়, অন্যদিকে রসভিত্তিক অনাক্রম্যতা যেটা বি লিম্ফোসাইট কোষের সহযোগিতায় হয়। এখন অর্জিত অনাক্রম্যতার যে বাকি ভাগগুলো রয়েছে তাকে সাধারণত দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সক্রিয় অনাক্রম্যতা, একটি হচ্ছে নিষ্ক্রিয় অনাক্রম্যতা। স্যার সক্রিয় অনাক্রম্যতা কাকে বলে তার উদাহরণ দিন, নিষ্ক্রিয় অনাক্রম্যতা কাকে বলে তার উদাহরণ দিন এবং প্রকারভেদ বলুন। দেখো সক্রিয় অনাক্রম্যতা হচ্ছে সেই অনাক্রম্যতা যেক্ষেত্রে আমরা দেখতে পাবো বাইর থেকে যদি কোনো জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমার নিজের বডি সেই জীবাণুর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতে পারে। তো বাইর থেকে যদি কোনো জীবাণু প্রবেশ করে তাহলে আমার নিজের বডি সেই জীবাণুর এগেনস্টে কী তৈরি করতে পারে? অ্যান্টিবডি তৈরি করতে পারে। বডি যেহেতু নিজে থেকে অ্যান্টিবডি তৈরি করছে তাই তাকে আমরা সক্রিয় অনাক্রম্যতা বলি। একে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে প্রাকৃতিক সক্রিয় অনাক্রম্যতা, অন্যটি হচ্ছে কৃত্রিম সক্রিয় অনাক্রম্যতা। তো প্রাকৃতিক সক্রিয় অনাক্রম্যতাকে আবার দুভাগে ভাগ করা হয়, যেটা আমরা একটু আগেই বললাম, রস নির্ভর অনাক্রম্যতা বা হিউমোরাল আর কোষ নির্ভর অনাক্রম্যতা বা সেলুলার। তো এটা বি লিম্ফোসাইটের জন্য হয় আর এটা টি লিম্ফোসাইটের জন্য হয়। ওকে, সেলুলারটা টি লিম্ফোসাইটের জন্য হয়। তো এখন ফ্যাক্ট হচ্ছে স্যার প্রাকৃতিক সক্রিয় অনাক্রম্যতা বলতে কি বুঝি আমরা? দেখো সক্রিয়র প্রিন্সিপাল তো তুমি জেনে নিয়েছো, যে শরীরের মধ্যে যদি কোনো জীবাণু প্রবেশ করে তো তাকে হত্যা করার জন্য বডি নিজে থেকেই কী করে? অ্যান্টিবডি তৈরি করতে পারে। বডি নিজে থেকে কি করতে পারে? অ্যান্টিবডি তৈরি করতে পারে। এটাকেই আমরা কি বলি? সক্রিয়। এবারে প্রাকৃতিক মনেই জীবাণু প্রবেশ করছে, মানে প্রাকৃতিকভাবে জীবাণু আমাদের শরীরে প্রবেশ করছে, দিলেই আমাদের বডি তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করছে। যেমন বসন্তকালে পক্স হয়, তো পক্সের জীবাণু, চিকেন পক্সের জীবাণু যেটি গুটি বসন্ত তৈরি করে, সেই গুটি বসন্তের জীবাণু বাইরে থেকে কোথায় প্রবেশ করছে? আমাদের শরীরে। তো আমাদের শরীরের মধ্যে জীবাণু প্রবেশ করার পরে বডি তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করছে, এটাকে আমরা বলি সক্রিয় কিন্তু প্রাকৃতিক সক্রিয় অনাক্রম্যতা, যাকে আমরা দুভাগে ভাগ করেছি, কোষভিত্তিক, রসভিত্তিক। অন্যদিকে কৃত্রিম সক্রিয় মানে কি? সক্রিয় মানে বডি অ্যান্টিবডি তৈরি করবে, এটাই প্রিন্সিপাল। কৃত্রিম মানে জীবাণুটাকে প্রকৃতি প্রবেশ করাবে না, জীবাণুটাকে মানুষ প্রবেশ করাবে। কিভাবে? টিকাকরণের মাধ্যমে। আমরা যখন কোনো রোগের বা জীবাণুর এগেনস্টে টিকা নিই, সেই টিকার মাধ্যমে কিন্তু জীবাণুটাকেই প্রবেশ করানো হয়, কিন্তু জীবাণুটাকে নিষ্ক্রিয় অবস্থায় প্রবেশ করানো হয়, তাই রোগ দেখতে পাওয়া যায় না। কিন্তু রোগের এগেনস্টে মেমোরাইজেশন হয়ে যায়, মেমোরি সেল তৈরি হয়ে যায় এবং অ্যান্টিবডি তৈরি হওয়ার ক্ষমতা আমরা পূর্ব থেকেই পেয়ে যাই, যাতে ভবিষ্যতে যদি ওই রোগ জীবাণু ভবিষ্যতে কোনোদিনও আমাদের শরীরে প্রবেশ করতে চায় বা প্রবেশ করে তো তাকে আমরা সহজে কী করতে পারবো? ধ্বংস করে দিতে পারবো। ঠিক আছে? তো এই জন্য আমরা টিকা নেই, আর টিকাকরণ হচ্ছে এক ধরনের সক্রিয় অনাক্রম্যতা। কিন্তু যেহেতু টিকা মানুষ প্রোভাইড করে, টিকাকরণের জন্য যা যা দরকার সেগুলো মানুষ ল্যাবরেটরিতে তৈরি করে কৃত্রিমভাবে, তাই একে আমরা কৃত্রিম সক্রিয় অনাক্রম্যতা বলে থাকি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে নিষ্ক্রিয় অনাক্রম্যতা। হোয়াট ইজ স্যার প্যাসিভ ইমিউনিটি? নিষ্ক্রিয় অনাক্রম্যতার মানে বুঝতে হবে তোমাকে। দেখো সক্রিয় মানে অ্যান্টিজেন বাইরে থেকে প্রবেশ করেছে, বডি অ্যান্টিবডি তৈরি করেছে। আর নিষ্ক্রিয় অনাক্রম্যতা মানে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করেছে বাট বডি অ্যান্টিবডি তৈরি করতে পারবে না, কারণ বডিতে অ্যান্টিবডি তৈরি করার জন্য সেই অ্যান্টিজেনের এগেনস্টে কোনো বি লিম্ফোসাইট কোষ বা টি লিম্ফোসাইট কোষ নেই, তাই বডিকে বাইরে থেকে অ্যান্টিবডি দিতে হবে, তাকে আমরা নিষ্ক্রিয় অনাক্রম্যতা বলি। অর্থাৎ বডি যখন অ্যান্টিবডি তৈরি করতে পারে না, অর্থাৎ বাইরে থেকে অ্যান্টিবডিকে প্রোভাইড করতে হয়, শরীরের মধ্যে প্রবেশ করতে হয়, সেই অনাক্রম্যতাকে আমরা নিষ্ক্রিয় অনাক্রম্যতা বলি, যাকে দুভাগে ভাগ করা হয়, সক্রিয়র মতো প্রাকৃতিক নিষ্ক্রিয়, কৃত্রিম নিষ্ক্রিয়। প্রাকৃতিক নিষ্ক্রিয় কী জিনিস স্যার? প্রাকৃতিক নিষ্ক্রিয় মানে বাইরে থেকে অ্যান্টিবডি বডিতে প্রবেশ করবে কিন্তু সেটা প্রাকৃতিকভাবে। যেমন আমরা যখন মায়ের মধ্যে ছিলাম তখন মায়ের প্লাসেন্টা দিয়ে একমাত্র অ্যান্টিবডি আইজিজি যেটা আমাদের শরীরে প্রবেশ করেছিল, তো সেটা মায়ের শরীর থেকে প্রাকৃতিকভাবেই আমাদের শরীরে প্রবেশ করেছে, এই জন্য তাকে আমরা প্রাকৃতিক নিষ্ক্রিয় অনাক্রম্যতা বলি। কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রম্যতা, আচ্ছা আরেকটা প্রাকৃতিক নিষ্ক্রিয়টা আমি উদাহরণ দিচ্ছি। অ্যান্টিবডি আইজিজি প্লাসেন্টা ভেদ করে মায়ের বডি থেকে আমার শরীরে প্রবেশ করলো, তো এটা প্রাকৃতিক নিষ্ক্রিয় অনাক্রম্যতা। আরেকটা উদাহরণ দিচ্ছি, আমরা যখন মাতৃস্তন পান করি, মাতৃদুগ্ধ পান করি, মায়ের যে ফার্স্ট মিল্ক সেটাকে আমরা কলোস্ট্রাম বলি। ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমরা পড়াশোনা করেছি, এটা হিউম্যান রিপ্রোডাকশনের ল্যাকটেশনে পড়াশোনা করেছি, দুগ্ধ উৎপাদন দুগ্ধ ক্ষরণে আমরা পড়াশোনা করেছি। তো কলোস্ট্রাম থেকে একটা বিশেষ অ্যান্টিবডি আছে, তার নাম IgA।
ইমিউনোগ্লোবিউলিন এ এই অ্যান্টিবডি কলোস্ট্রাম থেকে অলরেডি বাচ্চার মধ্যে প্রবেশ করে, তাহলে অ্যান্টিবডি বাইরে থেকে প্রবেশ করছে মানে এটা তো নিষ্ক্রিয় অনাক্রম্যতা, কিন্তু প্রাকৃতিকভাবে যাচ্ছে, অর্থাৎ মা প্রাকৃতিকভাবেই বডিতে তৈরি করছেন, অর্থাৎ প্রাকৃতিকভাবেই মায়ের বডিতে, মায়ের স্তন গ্রন্থিতে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে এবং সেটি বাচ্চার মধ্যে যাচ্ছে, তাই প্রাকৃতিক নিষ্ক্রিয় অনাক্রম্যতা। অন্যদিকে যদি আমরা বলি কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রম্যতা, কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রম্যতাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কৃত্রিম মানে মানুষ অ্যান্টিবডি তৈরি করবে এবং কারুর শরীরে প্রবেশ করাবে, বাইরে থেকে অ্যান্টিবডি ঢুকছে কিন্তু সেটা মানুষ তৈরি করে পাঠাচ্ছে, মানে আর্টিফিশিয়ালি হচ্ছে কৃত্রিমভাবে। যেমন আমাদের শরীরে যদি টিটেনির জীবাণু প্রবেশ করে, আমরা দেখি না কোনো জাং পড়া লোহায় যদি কেটে যায় তো আমরা একটা ইঞ্জেকশন নিতে যাই যাকে টেডভ্যাক বলে বা অ্যান্টি টিটেনাস সিরাম বলা হয়, তো সেই এটিএস অ্যান্টি টিটেনাস সিরাম সেটাই হচ্ছে নিষ্ক্রিয় অনাক্রম্যতার একটি কৃত্রিম উদাহরণ। কী করে স্যার? কারণ টিটেনির যে জীবাণু ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ওটা একটি ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়ার এগেনস্টে, ক্লস্ট্রিডিয়ামের এগেনস্টে আমাদের শরীর কোনোভাবে কোনো অ্যান্টিবডি তৈরি করতে পারে না, তার জন্য বাইরে থেকে অ্যান্টিবডি তৈরি করে প্রবেশ করতে হয়, তাকে আমরা এটিএস বলি বা অ্যান্টি টিটেনাস সিরাম বলি, যেটা আমরা এখানে বলেছি অ্যান্টি টিটেনাস সিরাম বলি। এই যে অ্যান্টি টিটেনাস সিরাম, এটা আমরা বাইরে থেকে নিই নিষ্ক্রিয় অনাক্রম্যতার দ্বারা, মানুষ তৈরি করছে ল্যাবরেটরিতে এই অ্যান্টিবডিকে, এই জন্য একে আমরা এটিএস বলি বা এই এটিএসকে আমরা নিষ্ক্রিয় কৃত্রিম অনাক্রম্যতা বলি। অন্যদিকে আরেকটা উদাহরণ আমি দিতে পারি, সাপে কামড়ালে আমরা এভিএস নিতে চাই, অ্যান্টিভেনাম সিরাম বলে, তো এভিএস বা অ্যান্টিভেনাম সিরাম এটার মধ্যেও অ্যান্টিবডি অবস্থান করে, আর এই অ্যান্টিবডি আমরা তৈরি করতে পারি না। তো সাপ যদি আমাদের কামড়ায় তাহলে সাপের অ্যান্টিজেন আমাদের দেহে প্রবেশ করলো, কিন্তু আমাদের শরীর কোনো অ্যান্টিবডি তৈরি করতে পারছে না, তাহলে বাইরে থেকে অ্যান্টিবডি দিতে হবে, নাহলে তো মারা যাবে ওই পেশেন্টটা, এই জন্য এভিএস দেওয়া হয়, অ্যান্টিভেনাম সিরাম। সাপের বিষের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতে পারে ঘোড়া, ঘোড়ার দেহে অ্যান্টিবডি তৈরি করে তাকে আইসোলেট করা হয়, পৃথক করা হয় এবং সেই অ্যান্টিবডিকে পেশেন্টকে দেওয়া হয়, দিলে পেশেন্ট সহজে মুক্ত হয় রোগ থেকে, অর্থাৎ সুস্থ হয়ে যায়। আর সাপে কামড়ালে, এটা আমি একটা কথা, বেশ গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখছি তোমাদেরকে, সাপে কামড়ালে কিন্তু কখনোই ওঝা বা গুণীর কাছে যাওয়া উচিত নয়, কারণ ওঝার কাছে যাওয়া মানে ওই পেশেন্ট কিন্তু একদিন বোঝা হয়ে যাবে, বোঝা মানে মারা যাবে এবং ঘাড়ে চড়ে বসবে, মানে তাকে বয়ে নিয়ে যেতে হবে পোড়ানোর জন্য। এই জন্য সাপে যদি কামড়ায় তাহলে সঙ্গে সঙ্গে মহকুমা হাসপাতাল এবং সেখানে গিয়ে অবশ্যই এভিএস নিতে হবে, অ্যান্টিভেনাম সিরাম নিতে হবে যদি পেশেন্টকে বাঁচাতে হয়, এবং খুব শীঘ্রই, কারণ সাপে কামড়ালে মানুষ মারা যায় খুব হার্ট অ্যাটাক, ভয়ের উদ্রেগে মারা যায়, সাপের বিষের প্রভাবে নয়। সাপের বিষের প্রভাবে মারার জন্য যেটুকু সময় লাগবে সেই সময়ের মধ্যে যদি ট্রিটমেন্ট প্রপারলি হয়ে যায়, অ্যান্টিভেনাম সিরাম দেওয়া হয়, তাহলে সে মানুষটাকে বাঁচিয়ে নেওয়া যাবে। এই জন্য সাপে কামড়ালে সরাসরি মহকুমা হাসপাতাল বা কোনো ভালো নার্সিংহোম যেখানে এভিএস পাওয়া যায়, কিন্তু কোনোভাবে ওঝা বা গুণীর কাছে নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা এগুলোকে নিয়ে একদম ডিটেলসে আলোচনা করেছি, বুঝিয়েছি ভালো করে তোমাদেরকে, আশা করি প্রত্যেকে ডিটেলসে বুঝতে পেরেছো। আজকে আমরা এতটাই পড়ালাম। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ইমিউনোলজির পরবর্তী টপিকগুলোকে আমরা নিয়ে আসবো, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, টিকাকরণ, এগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব, এবং সেই সঙ্গে এই অধ্যায়ের সমস্ত ছোট ছোট পার্টগুলো আসবে, ভিডিওগুলো আসবে, যেখানে আমরা বিভিন্ন রোগ সম্বন্ধে জানবো, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ওকে, বিভিন্ন ধরনের ডিজিজ সম্বন্ধে আমরা জানবো। সেগুলোর উপরে আমি শর্ট ভিডিও যেগুলো তৈরি করব সেগুলো অবশ্যই আমি চ্যানেলে আপলোড করব। অবশ্যই প্রত্যেকে নিজের খেয়াল রাখো ততদূর অবধি, আর চ্যানেলকে ফলো করো, যারা এখনও চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফলো করো, এবং সেই সঙ্গে নোটিফিকেশান বেলটাকে অন করে নিও, যাতে আমার প্রত্যেকটা কন্টেন্টের ফার্স্ট নোটিফিকেশান তোমার কাছেই যায়, এবং সেই সঙ্গে অপেক্ষা করতে থাকো পরবর্তী কন্টেন্টের জন্য। ভালো থেকো প্রত্যেকে।